সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই প্রত্যাশায় আমি গোপাল চন্দ্র মণ্ডল, প্রধান শিক্ষক, চরডাঙ্গাতে মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারি, বাগেরহাট। চিতলমারি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সাদর শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি গল্প, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্প নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তাহলে আর দেরি নয়, আসো আমরা শুভ গল্প আলোচনা করার পূর্বে আমরা আমাদের বিশ্বকবি সম্পর্কে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার 25শে বৈশাখ 1268 সাল, ইংরেজি 7 মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতামহ ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ ছিলেন প্রিন্স তারানাথ ঠাকুর। শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনে অবাক হবে যে আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু আনুষ্ঠানিক লেখাপড়া তিনি শেখেননি, শিক্ষা লাভ করেননি। অথচ বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তার স্বাচ্ছন্দ্য পদচারণা নেই। তার কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক, যেটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হয়। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের এই বিশ্বনন্দিত কবি কত বড় প্রতিভার অধিকারী ছিলেন। শিক্ষার্থীবৃন্দ, বিদ্যালয়ের আনুষ্ঠানিক লেখাপড়া তিনি শিক্ষা লাভ করেননি ঠিকই, তথাপি সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়। তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালে তার এই কবি প্রতিভার বিকাশ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্য রচনা করে এশীয়দের মধ্যে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, প্রযোজক এবং অভিনেতা ছিলেন। তাহলে দেখেছ শিক্ষার্থীবৃন্দ, তিনি কত গুণের অধিকারী ছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার যে অজস্র রচনার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো, তার মধ্যে রয়েছে সোনার তরী, মানসিক, বলাকা, কণিকা, চিত্রা, কল্পনা, পুনস্য, চোখের বাড়ি, ঘরে বাইরে, গোড়া, শেষের কবিতা, যোগাযোগ, বিসর্জন, নাট্য, রক্ততরী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, এই বহু প্রতিভার অধিকারী এই বিশ্বনন্দিত কবি বাংলা 22 শ্রাবণ 1348 সাল, ইংরেজি 7 আগস্ট 1948 খ্রিস্টাব্দে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু তার যে সৃষ্টি, তার যে রচনা, সেটা কিন্তু এখনো বেঁচে আছে, আবহমান কাল থাকবে। যতদিন ধরণী টিকে থাকবে ততদিন রবীন্দ্রনাথ বেঁচে থাকবে আমাদের স্মৃতিপথ। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে আমাদের বিশ্বকবির পরিচয়
আমরা জেনে নিলাম। আমরা এবার তার রচিত শুভা গল্প নিয়ে আমরা আলোচনা করব। এই শুভা গল্প যে মূল বিষয়, আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। এক এক করে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব, তাহলে পুরো গল্প সম্পর্কে আমাদের একটি সম্যক ধারণা লাভ হবে। প্রথমে আসবো আমরা শুভার পরিচয়। শুভার পরিচয়ের ভিতরতে আমরা দেখতে পাবো শুভার পিতা নাম হচ্ছে বাণীকণ্ঠ। বাণীকণ্ঠের 3টি মেয়ে, বড় দুটি মেয়ের নাম ছিল সুকেশিনী এবং সুহাসিনী, এবং সবশেষের ছোট মেয়ে যার নাম সুভাষিনী। সকলে তাহাকে অর্থাৎ এই সুভাষিনীকে সংক্ষেপে শুভা বলে ডাকত। শিক্ষার্থীবৃন্দ, শুভা ছিল বাক প্রতিবন্ধী, অর্থাৎ কথা বলতে পারত না। সেজন্য শুভার মা নিজেকে দায়ী মনে করতেন, কারণ মাতার পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন এবং কন্যার এই যে অসম্পূর্ণতা নিজের লজ্জার কারণ বলে মনে করতেন। কিন্তু পিতা বাণীকণ্ঠ কিন্তু ভিন্ন। তিনি অন্য দুটি মেয়ের যে এই বাক প্রতিবন্ধী শুভাকে একটু বেশি আদর করতে ভালোবাসতেন। এই ছিল শুভার সংক্ষিপ্ত পরিচয়। এরপরে যদি আমরা দেখি যে শুভাকে বাক প্রতিবন্ধী হিসেবে সে বাবা মায়ের বোঝা হিসেবে নিজেকে মনে করত। বাবা মায়ের বোঝা। আমরা জেনেছি যে শুভা কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, কিন্তু সে যে অনুভব করে ইহা সকলে মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতে তার ভবিষ্যৎ নিয়ে সবাই কথা বলে, দুশ্চিন্তা প্রকাশ করে। সে যে বিধাতার অভিশাপ রূপে তার পিতৃগৃহে জন্ম গ্রহণ করেছে, এই যে তার মনের যে অভিব্যক্তি, অন্তরের যে বেদনা, একথা সে শিশুকাল থেকে বুঝতে পেরেছিল। এজন্য সে সকলের নিকট থেকে নিজেকে গোপন করে রাখত এবং বাবা মায়ের বোঝা হিসাবে নিজেকে মনে করত। এরপরে আমরা প্রকৃতির সাথে শুভার বন্ধুত্ব। প্রকৃতির সাথে শুভার বন্ধুত্ব। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করেছে। কথা বলতে পারে না শুভা, মনের যে অভিব্যক্তি এটা যেন প্রকৃতি বুঝতে পারে। নদীর যে কলধ্বনি, লোকের কোলাহল, মাছির গান, পাখির ডাক, তরুর মর্ম, সমস্ত বিশ্বের চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সাথে এক হয়ে সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট এসে ভেঙে পড়ে। তার যে মনের যে বেদনা, সবকিছু যেন প্রকৃতি যেন তার সাথে একাকার হয়ে মিশে যায়। দুপুর বেলায় মাঝিরা যখন অর্থাৎ জেলেরা যখন খেতে যেত, গৃহস্থরা ঘুমিয়ে পড়ত, পাখিরা নীরব থাকত, খেয়া নৌকা বন্ধ থাকত, এমনি প্রকৃতি যখন একটি ভয়ানক বিজন মূর্তি, অর্থাৎ প্রকৃতি যখন নিস্তব্ধ হতো,
ভয়ানক বিজনী রূপ ধারণ করত, তখন এই রুদ্র মহাকাশ তলে কেবল একটি বোবা উৎপীড়ি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি যেন বসে থাকত। প্রকৃতির সাথে তার যে মনে বেদনা যেন প্রকাশ করত, প্রকৃত এই বোবা মেয়েটিকে যেন আপন করে নিল। এই ছিল প্রকৃতির সাথে সুভার বন্ধুত্ব। সুভার এই প্রকৃতির সাথে ছাড়া সুভার আরো বন্ধু মহল ছিল। সুভার এই বন্ধু মহলের ভিতরে প্রধান ছিল গোয়ালের দুটি গাভী, একটি নাম সর্বশী, আরেকটি হচ্ছে পাঙ্গুলি। গাভী দুটি সুভার আগমন টের পেত। সুভার কথায় একটি করুণ সুর ছিল, যেটা ভাষা এই গাভী দুটি বুঝত। সুভা যখন তাদের কাছে যেত, তাদের আদর করত, ভৎসনা করত, তাদের কাছে মিনতি করত, এই গাভী দুটি মানুষ যেটা বুঝতে পারত না, সুভার যে মনের যে বেদনা, মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, যেটা মানুষ বুঝতে পারত না, কিন্তু এই বোবা পশু দুটি, কিন্তু এই বোবা মেয়ে সুভার মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা বুঝতে পারত। এছাড়াও ছাগল এবং বিড়াল শাবক ও তার বন্ধু ছিল, কিন্তু তাহাদের সাথে তার সখ্যতা কতটা গাঢ় না থাকলেও তার প্রতি, অর্থাৎ সুভার প্রতি তাদের যথেষ্ট আনুগত্য তারা প্রকাশ করত। এরপরে আমরা আসবো সুভার গল্পের আরেকটি কেন্দ্রীয় চরিত্র, যেটা হচ্ছে প্রতাপ। প্রতাপের সাথে সুভার পরিচয়। প্রতাপের সাথে সুভার বন্ধুত্ব। প্রতাপ ছিল গোসাইদের ছোট ছেলে, নিতান্ত অকর্মণ্য ছিল, তো কোনো কাজকর্ম করতো না। তার প্রধান শখ ছিল নদীতে ছিপ ফেলে মাছ ধরা। প্রতাপ নদী তীরে ছিপ ফেলে মাছ ধরত এবং এই মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছিল মনে করে সুভাকে সে কাছে ডেকে নিত এবং অন্যদের যে একটু বেশি আদর করে সুভাকে সু বলে ডাকত। সুভাও প্রতাপের এই আহ্বানে সারা দিন সেও তার কাছে মাছ ধরার কাছে, সেই তেঁতুলতলায় নদী তীরে যে প্রতাপ যখন মাছ ধরতে আসতো, সেও কাছে যে বসত এবং প্রতিদিন একটি করে পান সাজিয়ে সে প্রতাপকে দিত, নিজ হাতে পান সাজিয়ে দিত। সুভার বিবাহের শিক্ষা বিভিন্ন। সুভার ধীরে ধীরে সুভার বয়স বাড়িতেছে। মা বাবা দুশ্চিন্তা পেয়েছে। একে তো বোবা মেয়ে, কথা বলতে পারে না, কিভাবে তাকে পাঠ্যস্থ করবে সে নিয়ে পিতা বাণীবন্ধ সহ মা দুশ্চিন্তা এবং লোক নিন্দা আরম্ভ করেছে এবং এমনও জলরোগ শোনা যাচ্ছে যে তাদেরকে এক করে করে রাখে। এই কথা শোনার পরে পিতা বাণীবন্ধ স্বামী স্ত্রী পরামর্শ করে তিনি বিদেশ চলে গেলেন। কিছুদিনের জন্য বাণীবন্ধ বিদেশে গেলেন। সুভার বিয়ে ঠিক করে তিনি ফিরে এলেন এবং এসে তিনি বললেন, সবাইকে বললেন চলো কলকাতায় চলো। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলে মাছ ধরে ধরতে যখন প্রতাপ এসেছিল নদী তীরে,
কথাটি সবাই মুখে জানাজানি হয়েছে, সবার সাথে সাথে প্রতাপও শুনেছে যে সুভাষ বিবাহের খবর এসছে। তাই যখন নদীতে মাছ ধরতে গেছে, প্রতিদিনের মতো আজও সেই পান সাজিয়ে নিয়ে সুভা প্রতাপের কাছে যখন যে বসছে, তখন প্রতাপ তাকে বলছে, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলে যাস না। তার এই কথা যখন প্রতাপ বলেছে, মর্মবিদ্ধ হরিণী যেমন ব্যাথের দিকে তাকিয়ে যেমন করে তাকায় এবং নীরবে বলতে থাকে, কি দোষ আমি করেছিলাম, ঠিক তেমনি ভাবে আজ সুভা প্রতাপের দিকে তাকিয়ে কলকাতা প্রস্তুতি, কলকাতা সুভার কলকাতা যাত্রা বিয়ে ঠিক হয়েছে, কলকাতা যাবার দিনও স্থির হয়েছে। কলকাতা যাবার দিন যখন স্থির হয়েছে, সুভা গল ভরে তার সেই বাল্য বন্ধুদের সাথে, বাল্য সখীদের কাছে বিদায় নিতে গেছে, অর্থাৎ সেই গাভীপুত্রীর কাছে, সর্বশেষ পাণ্ডুর কাছে সে বিদায় নিতে গেছে। তাদের কাছে যে নিজ হাতে আজ তাদেরকে খাওয়ালো, গলা ধরে একবার দুই চোখে যত পারে কথা বলল, দুই নেত্র পল্লব হতে কথা তাদের কাগজ করতে করতে এদিকে সুভার দুই নেত্র পল্লব হতে তার দুই চোখ গড়িয়ে অশ্রু পড়তে লাগল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রে সুভার স্বয়ং গৃহ থেকে বের হয়ে তার সেই চিরপরিচিত নদীতটে শয্যায় লুটিয়ে পড়ে বলল, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়ে বাড়াইয়ে তুমি আমাকে ধরিয়ে নাও। তার চেয়ে জন্মভূমির প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, যে নারীর টান, তার এই মিনতির মধ্য দিয়ে এটা প্রকাশ পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সুভা গল্পের মধ্য দিয়ে লেখক যে জিনিসটি বলতে চেয়েছেন, মূল যে বিষয়বস্তুটি, সেটি হচ্ছে আমাদের সমাজে এই ধরনের অনেক বাক প্রতিবন্ধী, অনেক অসহায় মানুষ রয়েছে। এই যে বাক প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের যে হৃদয় নিংড়ানো যে ভালোবাসা, মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। সুভা কথা বলতে পারে না, মা মনে করে তার নিয়তি দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসে। আর কেউ তার সঙ্গে মেশে না, খেলা করে না, কিন্তু তার একটি বিশাল আশ্রয়ের জগৎ রয়েছে। আমরা যেটা দেখতে পেরেছি, সে আশ্রয়ের জগৎ রয়েছে। যারা কথা বলতে পারে না, সেই পোষা প্রাণীদের কাছে তার সে বিশাল আশ্রয় জগৎ, তার বিশাল আশ্রয় জগৎ, সেই প্রকৃতি, তাদের সে খুবই কাছের মানুষ মনে করেছে। প্রতাপের কাছে সে, প্রতাপ যখন মাছ ধরতে আসতো, তার জন্য নিজ হাতে পান সাজিয়ে যেত। মনে প্রাণে সে প্রতাপের কাছে যেতে চেয়েছিল, কিন্তু প্রতাপ তাকে সেভাবে গ্রহণ করেনি। সেজন্য কবি তার যে বিপুল যে নির্দান প্রকৃতির কাছে সে পায় যে মুক্তির আনন্দ, কবি মূলত এই প্রতিবন্ধী মানুষের জন্য আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছে। সেই সঙ্গে তাদের প্রতি আমাদের যে মমত্ববোধ থাকা উচিত, এবং মমত্ববোধের উন্মেষ তিনি ঘটাতে চেয়েছেন, বলতে চেয়েছেন আমরা আমাদের সমাজের যারা এমনি যারা উপেক্ষিত রয়েছে, যারা প্রতিবন্ধী মানুষ রয়েছে, তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল
আচরণ, সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তার এই ছোট গল্পের মধ্যে দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে তোমাদের সাথে।